12 তারিখে আমরা যদি কেউ চলেও যাই, এরপর 12 তারিখের ইলেকশনটাকে সুষ্ঠুভাবে করতে দিতে হবে। যে বিভিন্ন প্রদর্শনীগুলো, জাদুঘরে গেলে আমরা রাজাকারের এক ধরনের দৃশ্য দেখতে পাই, এবং মিডিয়াগুলোতে দেখতে পাই রাজাকারের এক ধরনের দৃশ্য। আমাদের যেই সংস্কৃতি, আমাদের যেই বৈশাখ, আমাদের যে ঈদে মিলাদুন্নবী, আমাদের যা যা আছে শবে বরাত থেকে শুরু করে, আমার শুধু মনে হয়েছে একটা, যেটা যে মানুষের যখন মৃত্যু ভয় থাকে না এবং ওই মানুষটা যখন ন্যায্যতার পথে হাঁটেন, তখন চূড়ান্ত বিজয় অবিস্মরণীয়। আমরা এমনভাবে আমাদের এখন কাঠামোটাকে সাজিয়েছি যে যাতে আমাদের যদি কেউ চলে যায়, 1 ঘন্টার জন্য যাতে কালচারাল সেন্টার বন্ধ না হয়। বিউটিফুল। আমার এনটিআরসিতে ইংরেজি শিক্ষক হিসেবে জব হয়েছে। আমি চলে যাব এলাকায়, ভাই আমাকে ছেড়ে দিলেন যে আগামীকাল সকালে তুমি চলে যাও। ফজরের সময় নামাজ পড়তে উঠছি, ভাই আমার হাতটা ধরে বলতেছে, জাবের তুমি গেলে আমি খুব একা হয়ে যাব। আমরা জানি আমরা খুব নিঃসঙ্গ, আমাদের কোনো অভিভাবক নাই। আমরা এই জন্য আমাদের অভিভাবক আল্লাহকেই মেনে নিচ্ছি যে আমাদের একমাত্র অভিভাবক এখন আল্লাহ। যে ওই রিক্সাটা যদি আমি থাকতাম তাহলে হয়তো ভাগ্যে গুলি করতে পারতো না। এই যে এত কিছুর কথা বলা হচ্ছে, প্লিজ ভাই আপনারা কেউ একবার বলেন শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করবেন, আমরা কেউ আর রাজপথে গিয়ে দাঁড়াবো না। এই মানুষটার বিচার হবে না, এইটা কি আমরা কোনোভাবে মানতে পারি বলেন ভাই? তিনি তো এই ইলেকশনটাই করতে চাইছিলেন। হাদি এবং হাদির প্রতিষ্ঠান বাংলাদেশের অসংখ্য মানুষের মনে প্রত্যাশা জুগিয়েছিল। হাদির মৃত্যুর পর আমরা আস্তে আস্তে করে সোশ্যাল মিডিয়া থেকে হাদিকে হারিয়ে যেতে দেখেছি। এটা যুক্তিযুক্ত অনেকখানি। মানুষ কতদিন এটা নিয়ে বসে থাকবে বা এটা নিয়ে কথা বলবে, কিন্তু বিচার পাবে না, এটা তো মানুষ মেনে নেবে না। বিচার পাওয়ার রাইট হাদির আছে এবং হাদি এবং হাদির পরিবারের। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এমন একটা ভাব করা হয় যে 71 সালে আমরা আসমান থেকে টুপ করে পড়েছি, মানে এর আগে আমাদের কোনো ইতিহাস নাই। অথচ আমাদের কিন্তু খুবই গৌরবোজ্জ্বল একটা ইতিহাস আছে। আমাদের আজাদির একটা লড়াই আছে। মানে আপনি যদি আপনার আজাদির সন্তানদেরকে ভুলে যান, তাদের পূর্বপুরুষদেরকে ভুলে যান আর কি, ভুলিয়ে দেন, তাহলে আসলে আপনার লড়াইটা আসলে খুবই দীর্ঘ হবে। এইটাতে আসলে সংক্ষিপ্ত বলে যে আপনি পার পেয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটা আসলে কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব না। যেমন আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন আছে, আমাদের তিতুমির আছে, আমাদের শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন আছে, আমাদের বালাকোটের যুদ্ধ আছে, আমাদের 47-এর আজাদি আছে, 71-এর আজাদি আছে, 24-এর আজাদি আছে। মানে এই প্রত্যেকটা জিনিসকে একদম সুলতানি আমল থেকে এই পুরোটাই তো আমার যেই জিনিসটা, সেইটাকে আমি কেন, কোন কারণে আমি ধারণ করতে পারতেছি না, আমি এইটাই বুঝি না। যেমন দেখেন, এই যে আমাদের ছাত্র ভাইয়েরা যারা জুলাইয়ের পরে ছাত্র উপদেষ্টা হইলেন বা বিভিন্নভাবে নেতা হইলেন, এরাও কিন্তু শুরুটা 47 বাদ দিয়ে করছিলেন। জনপ্রতিরোধে পড়বার পরে 47-কে অ্যাকনলেজ করতে বাধ্য হয়েছেন। শুধু 47 না, আমাদের ইতিহাস কিন্তু 47 থেকেই শুরু হয় নাই। আমাদের ইতিহাস শুরু হয়েছে সহস্র বছর ধরে। এই সহস্র বছরের ইতিহাসকে যদি আমরা আমাদের আজাদির এই লড়াইয়ের মধ্যে না নিয়ে আসি, তাহলে আমরা যে লড়াইয়ের যে সুনির্দিষ্ট পথ, সেই দিকেও আমরা সফলভাবে আগাইতে পারবো না। পাশাপাশি এই যে মানুষগুলোকে নাই করে দেয়, যেমন আপনি দেখেন যে অলরেডি মানে 1000 বছরের ইতিহাস তো বাদ দিলাম, হাদিকে বলতেছে যে হাদিকে, মানে শহীদ হাদি কে, মানে শহীদ হাদি মারা গেছে আজকে 58 দিন। মানে এই জাতির একটা অংশ, মানে 58 দিনের ইতিহাস সে ভুলে যাচ্ছে। 58 দিন পরেই একটা ইতিহাস, সে 58 বছরের ইতিহাসই তো সে মনে থাকবে না, এটাই তো খুব স্বাভাবিক। কিন্তু জুলাইয়ের পরবর্তী এই পুরো হিসাব নিকাশ পরিবর্তন হয়ে গেছে। জুলাইয়ের পরে বাংলাদেশে আর এই হিসাব নিকাশ চলবে না। আপনি দেখেন, আপনার মুখে দাঁড়িয়ে আছে, গতকালকে হামলার দিন আপনি দেখেছেন যে মাদ্রাসার দাড়ি টুপি পরা একটা ছেলে, আর তাকে যতক্ষণ মন চায় অতক্ষণ মারতেছে। মানে হচ্ছে তার সহস্র বছরের যে ক্ষোভ, আক্রোশ, মানে এই দাড়ি টুপির প্রতি, এই লেবাসের প্রতি, সে সেইটার প্রতিফলন ঘটানোর একটা চেষ্টা করছে। তার আগ্রাসী মনোভাবের মধ্য দিয়ে সেটা প্রতিফলিত হয়েছে। এদেরকে বাংলাদেশের 3য় শ্রেণীর নাগরিক মনে করা হয়। যতদিন পর্যন্ত এরা বাংলাদেশে সকল নাগরিকের সমান অধিকার ফিরে না পাবে,
যতদিন পর্যন্ত বাংলাদেশের যে ইতিহাস রয়েছে, শত সহস্র বছরের ইতিহাস, যতদিন পর্যন্ত সেটাকে আমরা বাংলাদেশের ইতিহাস হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে না পারবো, যতদিন পর্যন্ত আমাদের কবিতা, গল্প, নাটকে যেভাবে এদেরকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়, যেমন দেখবেন যে বিভিন্ন প্রদর্শনীগুলো, জাদুঘরে গেলে আমরা রাজাকারের এক ধরনের দৃশ্য দেখতে পাই এবং মিডিয়াগুলোতে দেখতে পাই রাজাকারের এক ধরনের দৃশ্য। এই জায়গাগুলোতে যতদিন পর্যন্ত আমরা সক্ষমভাবে এগুলোকে মোকাবেলা করতে না পারবো এবং আমাদের নিজস্ব যে ব্যাপারগুলো সেগুলোকে যতদিন পর্যন্ত আমরা ফুটিয়ে তুলতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াইটা চলবে। আমরা কোনোভাবেই মনে করি না যে ইনকিলাব মঞ্চ বা ইনকিলাব কালচারাল সেন্টার শুধুমাত্র এই লড়াইটা করবে। এই লড়াইটা বাংলাদেশের মানুষের লড়াই। আপনি যদি ইনকিলাব মঞ্চকে আগামীকালকে নিঃশেষ করে ফেলেন, আপনি যদি আমাদের সবাইকেও মেরে ফেলেন, আপনি যদি ইনকিলাব কালচারাল সেন্টারকে আগামীকালকে ধ্বংস করে ফেলেন, তারপরেও এই লড়াইকে থামানো যাবে না। কারণ আমাদের পূর্বপুরুষরা শত সহস্র বছর আজাদির জন্য লড়াই করেছে এবং আমাদের সামনে যারা আসতেছে তারাও, আপনি ভাবেন যে ছোট ছোট বাচ্চাদের কাছে হাদি এখন হচ্ছে সুপার হিরো। সে হাদির ছবি আঁকতেছে, হাতের লেখা লিখতেছে, সেখানে হাদির গান গাইতেছে, স্কুলের প্রতিযোগিতায় সে হাদি হয়ে দাঁড়ায় যাইতেছে, বাবা মা সন্তানদেরকে হাদি করে গড়ে তুলতেছে। যার কারণে বাংলাদেশের মানুষ একটা পক্ষ যদি মনে করে যে হাদিকে মেরে ফেলার মধ্য দিয়ে হাদির এই লড়াইকে থামিয়ে দেওয়া যাবে, আমার তো মনে হয় যে হাদিকে মেরে ফেলার মধ্য দিয়ে বাংলাদেশে এই লড়াইটাকে আরো 100 বছর সামনে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যে এই লড়াই কোনোভাবেই আর থামানো সম্ভব হবে না। এই লড়াই 100 গুণ গতিতে আরো সামনের দিকে এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তো আমাদের ভাই আফসোসের যে ব্যাপারটা, সেটা হচ্ছে গত 1.5 বছর ধরে, মানে আমরা তো বিভিন্নভাবে হুমকি পেয়েই আসছিলাম। গত বছর ডিসেম্বরেও একবার আমরা বরিশালে গেলাম, তখন শহীদ ওসমান হাদিকে হত্যা করা হবে, এই ধরনের বিভিন্ন ফোন টোন দেয়া হচ্ছে। তা আমরা ওই যে বরিশালে যে বাংলা দা আছে না, ওই দা ব্যাগের মধ্যে নিয়ে এরপরে হচ্ছে বের হয়েছি বাসা থেকে। তো আমরা জানতাম যে কোনো না কোনো সময় আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটবে। সে রিস্ক কি এখনো আছে? এখনো আছে। কিন্তু এই যেমন আমি চাইলেই কিন্তু গাড়ির মধ্যে নিজেকে আবৃত করে নিতে পারি, কিন্তু জনগণের কাছে যাওয়ার জন্য, মানে আপনি ভাবেন যে ফুটপাতে যে লোকটা চা বিক্রি করে তারও তো মনস্তত্ত্বে পরিবর্তন হইতে হবে, সেও তো এই দেশেরই সন্তান। তার কাছেও তো বাংলাদেশের নিজের যেই নিজস্বতা, আমাদের যেই সংস্কৃতি, আমাদের যেই বৈশাখ, আমাদের যে ঈদে মিলাদুন্নবী, আমাদের যা যা আছে শবে বরাত থেকে শুরু করে, এই জিনিসগুলো তো তারে বুঝাইতে হবে। যে একটা জিনিস ভাবেন ভাই, আমি যে গানটা শুনি, এই গানটাও সেট করে দেয়া হয় যে কোন গানটার কোন ধরনের ক্লাস আছে। মানে বস্তির একটা লোক যেই গানটা শুনে, আবার এলিট ক্লাসের যেই গানটা শুনে, এলিট ক্লাসের লোকজন এই গানটাকে খুব সিসি করতেছে, মানে তার কাছে কোনো গানই না। মানে এইটাও কিন্তু সেট করে দেয়া হয় যে বাংলাদেশের যে শ্রেণীভেদ, তা আমরা এই জায়গাটাকে ভেঙে দিতে চাই। শহীদ ওসমান হাদি এই জায়গাটাকে ভাঙতে পারছিলেন, যার কারণে আমরা এমনও দেখছি যে রিক্সাওয়ালা শহীদ ওসমান হাদির কবরের কাছে গেলে ভাড়া নিচ্ছে না। এখন পর্যন্ত এটা কন্টিনিউ চলতেছে। আমি সেলুনে চুল কাটতে গেছি 1.5 মাস পরে, চুল কাটাইতে গেছি, কাটার পরে বলতেছে যে টাকা নিব না, আপনাকে একটা ওয়াদা দিতে হবে। আমি বলি বলেন, বলে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করতে হবে। রিক্সাওয়ালা ভাড়া নিচ্ছে না। তো এই যে মানুষের যে ভালোবাসা, এবং এলিট ক্লাসের যেটা বললাম যে আমাদের সেন্টারে এসে এমনও মানুষ অজর ধারায় কাঁদে, সে নিজেও জানে সে কত হাজার কোটি টাকার মালিক। এই দুইটা জায়গায় বাংলাদেশের মানুষকে কেউ একত্রিত করতে পারে না, যেটা শহীদ ওসমান হাদি পারছিলেন, তার পার্সোনালিটি দিয়ে, তার কথা দিয়ে, তার লড়াইকে দিয়ে এক জায়গায় নিয়ে আসা। আজাদির লড়াইটা যে সবার, এটা তিনি বুঝাইতে পারছিলেন। আফসোস ভাই এই কারণে, যেটা বলতেছিলাম, যে এই 1.5 বছরে আমি 3-4 বার বাসায় গেছি। আমার কাছে সবসময় মনে হইতো ভাই যে আমি যদি ভাইয়ের কাছে না থাকি হয়তো কোনো সমস্যা হইতে পারে। আমার এনটিআরসিতে ইংরেজি শিক্ষক হিসেবে জব হয়েছে, আমি চলে যাব এলাকায়, ভাই আমাকে রাখলেন না। রাতে সবাইকে বসায়া ভাই অঝোর ধারায় কাঁদলেন মোনাজাতে।
ভাই আমাকে ছেড়ে দিলেন যে আগামীকাল সকালে তুমি চলে যাও। ফজরের সময় নামাজ পড়তে উঠছি, ভাই আমার হাতটা ধরে বলতেছে, জাবের তুমি গেলে আমি খুবই একা হয়ে যাব। আমি আর গেলাম না, আমি থাইকে গেলাম, আমার কেরিয়ার সামনে করা যাবে, সমস্যা নেই। কিন্তু ভাই তো আমাকে এক হারিয়ে চলে গেল। ওই রিক্সাটায় সবসময় আমি বসি। আমার বিয়ের জন্য আমি আমার বোনকে নিয়ে তার আগের দিন ক্যাম্পেইন করে শেষ করে এরপরে দৌড়িয়ে গিয়ে লঞ্চে উঠছি। মানে আমার কাছে মাঝে মধ্যে এমনও মনে হয় যে ওই রিক্সাটা যদি আমি থাকতাম তাহলে হয়তো ভাগ্যে গুলি করতে পারতো না। আমরা জানি আমরা খুব নিঃসঙ্গ, আমাদের কোনো অভিভাবক নাই। আমরা এই জন্য আমাদের অভিভাবক আল্লাহকেই মেনে নিচ্ছি যে আমাদের একমাত্র অভিভাবক এখন আল্লাহ। আমরা যখন কোনো সিদ্ধান্ত নেই তখন আমরা চোখ বন্ধ করে শুধু ভাবি যে শহীদ ওসমান হাদি এইখানে থাকলে কি করতো। আমরা যখন কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারি না তখন আমাদের মেম্বারদেরকে আমরা বলি যে তোমরা সবাই চোখ বন্ধ করো, বন্ধ করে শুধু চিন্তা করো যে শহীদ ওসমান হাদি থাকলে এখানে কি সিদ্ধান্ত নিত। তো আমাদের মনোজগৎটা এতটাই আর কি কাছাকাছি যে আমরা যে 10 জন থাকি এর মধ্যে 9 জন একই সিদ্ধান্ত দেই আমরা যে এইটাই করতো। এই যে নির্বাচন বানচালের কথা বলা হচ্ছে, এই যে এত কিছুর কথা বলা হচ্ছে, প্লিজ ভাই আপনারা কেউ একবার বলেন শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করবেন, আমরা কেউ রাজপথে গিয়ে দাঁড়াবো। যে মানুষটা আমাদেরকে খাওয়াইয়ে দিতেন, মাথার বালিশটা নিজে ফ্লোরে ঘুমিয়ে মাথার বালিশটা মাথার নিচে দিয়ে দিতেন, এই মানুষটার বিচার হবে না, এইটা কি আমরা কোনোভাবে মানতে পারি বলেন ভাই? এই মানুষটা তো ঢাকা 18 প্রার্থী ছিলেন, তিনি তো এই ইলেকশনটাই করতে চাইছিলেন। 12 তারিখে আমরা যদি কেউ চলেও যাই এরপর 12 তারিখের ইলেকশনটাকে সুষ্ঠুভাবে করতে দিতে হবে। আমরা বারংবার বলেছি এবং শহীদ ওসমান হাদিও বলতেন যে ইলেকশনটা যদি এখন এই মুহূর্তে না হয় তাহলে বাংলাদেশের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। এই জিনিসগুলো তো আমরা খুব ভালো করেই জানি, কিন্তু আমাদের কাছে কোনো উপায় নাই। আমরা এই জন্যই, যেমন আমরা তো একদিন গিয়ে যমুনার সামনে বসি নাই, আমরা অনেকবার ট্রাই করছি, 7 দিন 8 দিন ধরে ট্রাই করছি, পারি নাই অ্যাপয়েন্টমেন্ট নিতে, সংবাদ সম্মেলন করছি, এরপরে কেউ যোগাযোগ করে নাই। এরপর গিয়ে বসছি। এই নির্বাচন তো শহীদ ওসমান হাদি থাকতেন বাংলাদেশের মানুষের কাছে সব থেকে, বাংলাদেশের মানুষ এই নির্বাচনে সব থেকে স্বতঃস্ফূর্ত পাইছে তো শহীদ ওসমান হাদিকে দেখে, যার কারণে এই নির্বাচন বানচাল করবার জন্য আমরা আসি নাই। এই নির্বাচন অবশ্যই হইতে হবে এবং আমাদের ভাইদেরকে যারা অতর্কিতভাবে আক্রমণ করছে, যে সকল পুলিশ সদস্যরা নেম প্লেট খুলে ফেলে মুখে মাস্ক পরে, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এই পুলিশ সদস্যরা যদি এই পুলিশ বাহিনীর মধ্যে এখনো থেকে যায় তাহলে এরা সামনের দিনগুলোতে যে দলীয় কাঠামোর মধ্য দিয়ে নির্দেশ পালন করে আবারও আপামর জনসাধারণকে মারবে না, গুম করবে না, হত্যা করবে না, সেই ধরনের তো কোনো নিশ্চয়তা নাই। যার কারণে আমরা চাই যাতে পুলিশ সহ অন্যান্য বাহিনীদের খুব ঢেলে সাজানো হয় এবং শহীদ ওসমান হাদির যারাই ক্ষমতায় আসেন একটা জিনিস খেয়াল করবেন যে শহীদ ওসমান হাদি কিন্তু সে কখনোই তার নিজের কথা বলতেন না, বলতেন বাংলার আজাদির কথা। 5 বছরের জন্য হয়তো আপনার ক্ষমতায় আসবেন ঠিক, কিন্তু শহীদ ওসমান হাদিকে যদি ধারণ করতে না পারেন, ব্যক্তি না তার আদর্শ, তার লড়াইকে ধারণ করতে না পারলে বাংলাদেশের সামনের দিনগুলোর জন্য খুব অন্ধকার অপেক্ষা করছে। আমরা যদি পা ভাঙা নিয়েও, আমাদের ইনকিলাব কালচারাল সেন্টার এবং ইনকিলাব মঞ্চে এমন কেউ নাই যে আহত হয় নাই, আল্লাহে একজন ব্যক্তি নেই যে আহত হয় নাই। তো সেই জায়গা থেকে এইখানে যে আসছে, ওরা যে 2 জন আসছে এর মধ্যে মিসবাহ, সে কিন্তু পা খোড়াই খোড়াই আসতেছিল, মানে পায়ে পুলিশ এত জোরে 2-3 বার বাড়ি দিচ্ছে যে ও এখন হাঁটতে পারে না, ও পা খোড়াই খোড়াই হাঁটতেছে। এরপরে ওইখানে আসছে। এই লড়াইটা আমরা করতে চাই বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইনসাফ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এগুলোকে আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশের একদম তৃণমূল থেকে একদম এলিট ক্লাস পর্যন্ত
নাগরিক যে অধিকার সেটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই লড়াইকে চালিয়ে যাব। সীমান্তের কাঁটাতারে ফেলানি ঝুলে থাকবে, বর্ডারের মধ্যে ঢুকে বিএসএফ গুলি করবে, ইলিয়াস আলীকে গুম করে তার লাশকে সমুদ্রে পেট চিরে ফেলে দেয়া হবে, সেই গুমের রিপোর্টকে নাই করে দেয়া হবে, পিলখানায় দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যা করা হবে, শাপলায় হুজুরদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হবে, জুলাই আমাদের ভাই বোনদেরকে গুলি করে হত্যা করা হবে, কিন্তু আমরা বিচার পাবো না, ইনসাফের বাংলাদেশ গড়তে পারবো না, এটা হতে পারে না। তারা তো এই জীবনগুলো শুধুমাত্র আসলাম, জীবনটা দিয়ে চলে গেলাম এই জন্য তো জীবন দিয়ে যায় নাই, অথবা কোনো দুর্ঘটনা কেন জীবন দিয়ে যায় না, তারা তো একটা লড়াইয়ের জন্যই তাদের এই জীবনটাকে দিয়ে গেছেন। এটা তো আমাদের উপরে দায় বর্তায় এই লড়াইটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সেই দেশপ্রেমিক সেনা অফিসার, সেই দেশপ্রেমিক হুজুর, সেই দেশপ্রেমিক আমাদের সীমান্তের অধিবাসীরা এবং দেশপ্রেমিক বাংলাদেশী জনগণের জন্য আমাদের এই লড়াইটা আমরা করতে চাই। এর জন্য আমাদের জীবন চলে গেল, আমাদের কোনো আফসোস নাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।